এখন আমরা প্রথমে ডাকতেছি ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম ভাইকে। তিনি শেরেবাংলা একে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট চেয়ারম্যান, একজন জাতীয়তাবাদী চিন্তক এবং আমাদের দীর্ঘ সময় ধরে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম ছিলেন। আমরা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমকে বক্তব্য দেওয়ার আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই শেরেবাংলা স্মারক বক্তৃতা 2026 জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং জাতীয় বিপ্লবী পরিষদের সম্মানিত আহ্বায়ক, আমার দীর্ঘদিনের খুব মনের মানুষ, যদিও আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে অনেক পরে, কিন্তু সাংবাদিকতা জগতে ওনার ভক্ত আমি বহুদিন আগে থেকেই, কমপক্ষে 1 দশক আগে থেকে। জনাব খমিনী ইহসান, উপস্থিত প্রধান বক্তা জনাব ইমরুল হাসান সাহেব, এবং আমার প্রিয় লেখক জনাব লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ডক্টর আকরাম আলী সাহেব, জনাব মেজর অবসরপ্রাপ্ত ইমরান সাহেব এবং উপস্থিত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রাসঙ্গিকভাবে বলতেছি যে আপনার শেরেবাংলা একে ফজলুল হক এই 1873 সালে যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে, আমিও ভাগ্যক্রমে ওই গ্রামেই জন্মগ্রহণ করেছি এবং ওখানে একটি কলেজ রয়েছে আমার নামে। সেই কলেজেই শেরেবাংলা একে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা গত 1 যুগের বেশি সময় ধরে, বিশেষ করে তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলো পালন করার চেষ্টা করছি। এবং তার চাইতে বড় কথা হচ্ছে যে শেরেবাংলার যে অবদান বা শেরেবাংলার যে প্রাসঙ্গিকতা এই দেশে, শুধু এই দেশে নয়, এই উপমহাদেশে, সেটার জন্য আমরা নিভু প্রদীপ হিসাবে কিছুটা কাজ করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো এখানে অলরেডি 2 জন বক্তা বক্তৃতা দিয়েছেন, তাদের বক্তৃতার প্রসঙ্গক্রমে আমি বলতে চাই। আমি কিন্তু ব্রিটেনে ছিলাম দীর্ঘদিন এবং ব্রিটেন থেকে বাংলাদেশে যখন আসি, আমার একটি মাত্র মেয়ে, তাকে আমি বলছিলাম যে আমার যদি কোনো ভালো কাজকর্ম থাকে সেইটা তুমি অনুসরণ করবে, কিন্তু যে কোনো খারাপ কাজ বা যেটা তোমার কাছে অযৌক্তিক মনে হয় সেই জিনিসগুলো তোমার গ্রহণ করা দরকার নেই। সেটা বর্জন করতে হবে। গ্রহণ করা দরকার তো নাই, বর্জন করতে হবে। তো শেরেবাংলা একে ফজলুল হক একজন মানুষ, তার সফলতা ব্যর্থতা অবশ্যই রয়েছে। যেটা আকরাম ভাই বললেন যে আমাদের ব্যর্থতা নিয়ে ওরকম খুব আলোচনা করার বিষয় নাই, কিন্তু আমরা তার ভালো জিনিসগুলো বা তার সফলতাগুলো বা তার প্রাসঙ্গিকতা আমরা আলোচনা করতে পারি। তো সেই হিসেবে আমি বলতে চাই যে আপনার সর্বশেষ যেটা 1954 সালের যুক্তফ্রন্টের যে নির্বাচনে আপনার 3টি রাজনৈতিক দল, আপনার এই শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি, তারপর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি এবং হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর আপনার আওয়ামী মুসলিম লীগ, এই 3টা দলের সমন্বয়ে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানে এই জোট আপনার মুসলিম লীগ শুধু 7টি আসন পেয়েছে, বাকি সব আসনগুলো কিন্তু আপনার যুক্তফ্রন্ট পেয়েছে। যদিও আকরাম ভাই বলেছেন যে আপনার শেরেবাংলার নেতৃত্বাধীন দলের আসন সংখ্যা কম ছিল, তার যে আসন সংখ্যা কম থাকবে এটা কিন্তু নির্বাচনের আগেই এটা আলোচনা হয়েছে এবং সোহরাওয়ার্দী সাহেব যখন এই যুক্তফ্রন্টের কথা বলেন তখনই তিনি বলেছিলেন, তাকে বলা হয়েছিল যে শেরেবাংলাকে আনতে হলে তাকে কিন্তু প্রধানমন্ত্রীর কমিটমেন্ট দিতে হবে, এবং সেই কমিটমেন্ট ছিল এবং সেভাবেই উনি কিন্তু আপনার যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বা নিয়েছেন। যে সমস্যাটি হয়েছে, মানে যেখান থেকে বলা হয় যে শেরেবাংলার রাজনৈতিক জীবন শেষ, যে 56 দিন পরে আপনার পাকিস্তানের কেন্দ্রীয় গভর্নমেন্ট রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার ওই গভর্নমেন্টকে বাতিল করে, সরকারকে বাতিল করে দেয়। এখন এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল করা লাগবে যে আপনি পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের যে রাজনৈতিক ব্যর্থতা, এই ব্যর্থতার মধ্যে একটা বড় ব্যর্থতা ছিল গণতন্ত্র। পাকিস্তানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের যে দায় দায়িত্ব নেই সেরকম না।
তাদের দায়িত্ব ছিল, কারণ আপনার পূর্ব পাকিস্তানের জনগণ, পূর্ব পাকিস্তানের লিডারশিপ চয়েস করছে, দে হ্যাভ গট দেয়ার রাইট টু চয়েস দেয়ার গভর্নমেন্ট অ্যান্ড দে হ্যাভ ডান দ্যাট। কিন্তু সেই গভর্নমেন্টকে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট বাতিল করেছে। এখন আমরা যেটা আকরাম ভাই বলেছেন, ইতিহাস কিন্তু আপনার ইতিহাসকে খণ্ডিতভাবে দেখার সুযোগ নেই। আপনার ইতিহাসকে দেখতে হবে একেবারে ঘটনা বলির আলোকে। তো আপনার এরপরে সে বাংলা একে বুঝলাম বয়োবৃদ্ধ মানুষ, উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, কিন্তু সে বাংলা একে বুঝলাম সেই তার যুবক থেকে উনি কিন্তু উনি মুসলিম লীগের সঙ্গে কাজ করেছেন, উনি কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন। হ্যাঁ, রাজনৈতিক দল হিসাবে ওনার রাজনৈতিক দল ছোট ছিল, সেটার কারণ হচ্ছে যে উনি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমি বলবো না, আন্তর্জাতিক পর্যায়ে অনেক কাজ করেছেন। যেমন আমি যেটি গবেষণা করে পেয়েছি, যেমন উনি ব্রিটিশ গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলেন এই কারণে, মানে আপনার ওনার নিজের পদ পদবীর জন্য না, উনি এই যে মানে আপনার ভারতীয় উপমহাদেশে যে সব বঞ্চিত নির্যাতিত মানুষ ছিল, সেই মানুষের জন্যই, যেমন প্রজাস্বত্ব আইন উনি যেটা করেছিলেন, জমিদার প্রথা যে বিলোপ করেছেন, এই দুটো তো আপনার একেবারে লিজেন্ডারি আপনার ল উনি কিন্তু এস্টাবলিশ করেছিলেন। তো সেই কারণে উনি কিন্তু নিজেকে তৈরি করেছিলেন, নিজেকে প্রিপেয়ার করেছিলেন আপনার ইন অর্ডার টু মানে টেক দ্য লিডারশিপ ফ্রম আপনার এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো আপনার উনি হয়তো সারা ভারতীয় উপমহাদেশ ওনার দলের শাখা করতে পারেননি, প্রশাখা করতে পারেননি, কিন্তু উনি সারা ভারতীয় উপমহাদেশের জনগণের জন্য উনি কাজ করেছিলেন। এবং এই আইনের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ বেনিফিটেড হচ্ছি। এই যে আজকে ধরেন আমার যদি 2 বিঘা জমিও থাকে, শেরে বাংলাকে বুঝলাম জমিদারি প্রথা উচ্ছেদ না করলে তো আমি আপনার এই জমির মালিক হতে পারতাম না। কারণ আপনার আমরাও কিন্তু একটা জমিদারের আন্ডারে ছিলাম, আমাদের গ্রামেও কিন্তু ওই শেরে বাংলার পূর্বপুরুষ, উনি কিন্তু নিজেও জমিদার ফ্যামিলি ছিলেন, ওনার মা জমিদার কন্যা ছিলেন, কিন্তু উনি নিজে সেই জমিদারি প্রথা আইন করে উচ্ছেদ করেছেন। আরেকটি বিষয় যেটা বলতে চাই, যেমন ধরেন উনি ছিলেন বরিশালের মানুষ, সাতুরিতে জন্মগ্রহণ করেছেন, ওনার আব্বাও লয়ার ছিলেন শেখ ওয়াজিদ আলী সাহেব, এবং উনি বরিশালের মানুষ, কিন্তু উনি কলকাতায় 1935-এ কলকাতার মেয়র নির্বাচিত হয়েছে। 1937 সালে ভাইরা মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রী বলতে চাই, চিফ মিনিস্টার এটা আপনি আমার নট ন্যাচারালি আমার মুখ্যমন্ত্রী বলতে হবে, আই ক্যান সে প্রধানমন্ত্রী অ্যাজ ওয়েল, নো প্রবলেম অ্যাট অল। সো আপনার উনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। তো আপনার উনি কিন্তু সেই সাতুরিয়া থেকে, যেখানে আপনার রাস্তাঘাট ছিল না, নৌ যোগাযোগ মানে কি নৌকা, 2 দিন 3 দিন লাগলো বরিশাল যেতে আমাদের গ্রাম থেকে, ওই আমলে সেই জায়গা থেকে উনি আপনার লেখাপড়া করেছেন, ভালো লেখাপড়া করেছেন, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অনেক কিছু মিথ আছে, মিথ থাকার পরও উনি যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, এটা ওনার একাডেমিক রেকর্ড দেখলেই বোঝা যায় যে উনি অত্যন্ত মেধাবী ছিলেন, এবং ওনার মেধার স্বাক্ষর উনি রেখেছেন। এবং এই যে উনি যে ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, চাকরি নিয়েছিলেন, এটা ওনার একটা মেধার স্বাক্ষর। কিন্তু উনি বুঝতে পেরেছেন যে আপনার এই সরকারি চাকরি করে জনগণকে ওইভাবে সেবা দেওয়া যাবে না, সেই জন্য উনি সরকারি চাকরি থেকে রিজাইন করেছেন এবং হাইকোর্টে আপনার ওকালতির পেশা বেছে নিয়েছিলেন। এবং এটা আপনার রেকর্ডেড যে আপনার ওনার কাছে কোনো লোক খালি হাতে গিয়ে ফেরত আসতো না, ওনার যে আয়ের বড় অংশই উনি আপনার দরিদ্র জনগোষ্ঠীর পিছনে ব্যয় করতেন। তো আজকে শেরে বাংলা একে ফজলুল হক প্রাসঙ্গিক কেন? আমি এই আওয়ামী লীগ সরকারের আমলে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলাম সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে, ওখানে জাস্টিস অ্যাপিলেট ডিভিশন জাস্টিস ইমান আলী সাহেব ছিলেন। আমি ওখানে বলেছিলাম যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আজকে এই আইনের শিক্ষক আছেন ডক্টর আকরাম আলী সাহেব, উনি আমার চেয়ে আরও ভালো জানেন। আজকে যে লক্ষ লক্ষ মামলা হাইকোর্টে সুপ্রিম কোর্ট পেন্ডিং, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। এই যে আইনের যে আপনার আইন অঙ্গনে যে সংস্কারের প্রয়োজন, যে রিফর্মের প্রয়োজন, এইটা কিন্তু আমাদেরকে শেরে বাংলা একটি পথ দেখিয়েছে। আজকে সেই কারণেই উনি প্রাসঙ্গিক। আজকে এই যে মানুষের যে অধিকার, আপনার সাধারণ মানুষের যে অধিকার, আপনার এই অধিকার প্রতিষ্ঠিত করতে হলে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আরেকটি জিনিস আমি বলতে চাই যে শেরে বাংলা যেটা ওই বক্তাদের আলোচনার মাধ্যমে আসছে, উনি হয়তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে উনি হয়তো ফিট ছিলেন না, কারণ আমরা বড় বড় রেকর্ড দেখেছি যে আপনার
ওইরকম এমপি ওনার সঙ্গে ছিল না। এটা না থাকারও কারণ আছে, কারণ উনি যে কোয়ালিটির লোক, সেই কোয়ালিটি আপনার আসন ভিত্তিক তৈরি করা বা বানানো, উনি এই কাজ হয়তো করতে পারতেন, করলে অন্য যে কাজ উনি করেছেন জাতির জন্য সেই কাজটি হয়তো ব্যাহত হতো। সেই কারণে আপনার উনি কিন্তু শুধু বরিশাল থেকে মানে নির্বাচিত হয়েছে এরকম না, অনেক জায়গায় খুলনা থেকে হয়েছেন, কলকাতা থেকে হয়েছে। তার মানে ওনার মানে জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কিন্তু উনি সেইভাবে হয়তো চারপাশের লোক তৈরি করতে পারেননি, যেটা আমাদের জাতীয় বিপ্লবী পরিষদের খেয়াল করা দরকার। ওনারা এই প্রতিষ্ঠিত হয়েছেন এই কারণে যে ওনারা কিছু কোয়ালিটি লোক তৈরি করবেন। এখন কোয়ালিটির লোক কিন্তু আপনার এমনি এমনি তৈরি হয় না, এমনি এমনি তৈরি হয় না। আপনার এটার জন্য আপনার কিছু সংখ্যক মেধাবী লোকদেরকে বাছাই করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে এডুকেটেড করতে হবে। আমি সৌভাগ্যক্রমে আমার একজন শিক্ষক ছিলেন আপনার শাহ আব্দুল হান্নান, উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, পরবর্তীতে ফাইন্যান্স সেক্রেটারি হয়েছিলেন। ওনার কিন্তু একটা প্রোগ্রাম ছিল ইন্টেলেকচুয়াল তৈরি করার জন্য, একটা প্রোগ্রাম উনি করতেন, পায়োনিয়ার ছিলেন। আমি পায়োনিয়ারের একদম পায়োনিয়ার মেম্বার, এবং মহিলাদের জন্য ছিল উইটনেস। তো আপনার এই যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো জাতীয় বিপ্লবী পরিষদ আশা করি গ্রহণ করবে, যে কিছু মেধাবী লোকদেরকে আপনার এডুকেটেড করা এবং তাদের মাধ্যমে আপনার এই ইসের জনগণের কাছে আমাদের এই যে বার্তাটা মুসলিম জাতীয়তাবাদ বা আপনার যে মুসলমানদের যে কল্যাণমুখী কার্যক্রম, সেইটা পৌঁছানোর জন্য কিন্তু আমাদের এক ধরনের একটা শ্রেণীর ইন্টেলেকচুয়াল লাগে, সেজন্য একটা ট্রেনিং প্রোগ্রাম আমাদের দরকার। আর এই আমি জাতীয় বিপ্লবী পরিষদকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তারা কিন্তু শুরু করেছেন এই প্রোগ্রামটি। যে আপনার এর আগে আমরা আল্লামা ইকবালের একটা প্রোগ্রাম করলাম, এর 2 সপ্তাহের মধ্যেই আমরা এই শেরে বাংলা একে ফজলুল হকের এই প্রোগ্রামটি করার সুযোগ পেয়েছি। ভবিষ্যতে আরও আমরা আমাদের জ্ঞানী গুণীদেরকে নিয়ে চর্চা করব এবং এদের যে ভালো কাজগুলো রয়েছে সেগুলো আমরা সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করুন এবং আমাদের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো মাফ করে আমাদেরকে আমাদের যে চূড়ান্ত যে লক্ষ্য, আমরা মৃত্যুর পরে আমাদের যে নাজাতের যে পথ, সেইটা আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।